এসছেন, অশেষ ধন্যবাদ। শুধু স্বামীজির গুণকীর্তন আজকে। স্বামীজির জীবনী সবাই পড়েছি। একটা সমস্যা হচ্ছে স্বামীজির জীবনী, ঠাকুরের জীবনী নিয়ে অনেক ভিডিও তৈরি হচ্ছে আজকাল। আরেকটা হলো সিরিয়াল। এখন কমার্শিয়াল সিরিয়াল গুলো তৈরি করছে। আমি শুনেছি, আমি কোনো সিরিয়াল দেখি না, দেখিনি। সহজেই কমার্শিয়াল হলে অনেক কিছু অ্যাড করতে হবে, অনেক কিছু বাড়াতে হবে। একই কথা বারবার দেখানো যাবে না, যদিও এই অবতারের সমস্ত কিছু লিখিত, রেকর্ডেড। অথচ যারা এইসব লেখেন, সিরিয়ালটা টানতে হবে, 100 পার্ট করতে হবে, 200 পার্ট করতে হবে, তার জন্য অনেক গল্প অ্যাড করা হয়। যেটা দেখি সেটাই আমাদের মনে থাকে। আজকাল পড়ার সময় কারো নেই। দ্বিতীয় কথা, সোশ্যাল মিডিয়া আমাদের গ্রাস করে নিয়েছে। আমরা সোশ্যাল মিডিয়াতে ভিডিও সার্কুলেট হয় সেগুলো দেখি আর সেটাকেই সত্যি মনে করি। একবার আমাকে একটা জায়গায় বলতে হয়েছিল, ওরা বললেন আমাকে একটা স্বামী বিবেকানন্দ সম্পর্কে একটা ভিডিও পাঠাবেন, 5 মিনিটের বা 3-4 মিনিটের হলেও হবে। আমি খুঁজে খুঁজে একটা পাঠালাম, ওখানে গেলাম, ওরা অন্য একটা ভিডিও দেখাচ্ছে, সেখানে যে ঘটনা ঘটেইনি সেটাই দেখাচ্ছে। এখন ওটাই প্রচার হয়ে যাবে। সেই জন্য স্বামী বিবেকানন্দ সম্পর্কে ঠিক ঠিক জানা আমাদের দরকার। বইয়ে সবকিছু লেখা রয়েছে, সেগুলো যেহেতু পড়া অনেকের পক্ষে সম্ভব না, আমরা একই কথা শ্রবণ কীর্তন, শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম। ভগবানের কথা যতই শুনি ততই আমাদের আনন্দ, ততই আমাদের আধ্যাত্মিক উন্নতি। সেই জন্য এই সুযোগ নিয়ে যে কথাগুলো জানি সেটাই আবার বলবো। প্রথমে একটা শক্তি সমুদ্র সমুদ্ধ তরঙ্গম শোনা যায়, দেখা যায় কিনা, শেয়ার করা যাবে কিনা এখানে? শেয়ার করা যাবে। शक्ति समुद्र समुद्ध तरंगम, शक्ति समुद्र समुद्ध तरंगम, दर्शित प्रेम विजृंभितरंगम, दर्शित प्रेम विजृंभितरंगम, संशय राक्षस नाशमहास्त्रम, संशय राक्षस नाशमहास्त्रम, यामि गुरुं शरणं भव वैद्यम्, यामि गुरुं शरणं भव वैद्यम्। अद्वय तत्त्व समाहित चित्तम्, अद्वय तत्त्व समाहित चेतम्, प्रोज्वल भक्ति पटावृत वृत्तम्, प्रोज्वल भक्ति पटावृत वृत्तम्, कर्म कलेवरम् अद्भुत चेष्टम्, कर्म कलेवरम् अद्भुत चेष्टम्, यामि गुरुं शरणं भव वैद्यम्, यामि गुरुं शरणं भव वैद्यम्, यामि गुरुं शरणं भव वैद्यम्, यामि गुरुं शरणं भव वैद्यम्।
স্বামী বিবেকানন্দের জীবনীর গল্প শুরু হয় রামমোহন দত্তা থেকে, উনার দাদু। তারপর উনার দুটি ছেলে কালী, দুর্গা, কালীচরণ, দুর্গা প্রসাদ, দুটি ছেলে স্বামী বিবেকানন্দের দাদুর। দুর্গাচরণ দাদুর বাবার, অ্যাকচুয়ালি দুর্গাচরণ স্বামীজির দাদু। তার ছেলে বিশ্বনাথ দত্ত, যখন বিশ্বনাথ দত্ত এখনো শিশু, দুর্গাচরণ পরম বৈরাগ্য লাভবান হয়ে সংসার ছেড়ে বেনারস চলে যান। বিশ্বনাথ দত্ত বড় হয়ে ভুবনেশ্বরী দেবীর সঙ্গে বিবাহিত হন। একবার যখন বিশ্বনাথ দত্ত ছোট ছেলে, তখনকার দিনে কলকাতা থেকে বেনারস যাবার জন্য ট্রেন ইত্যাদি ছিল না, নৌকাতে যেতে হতো। নৌকাতে যাচ্ছেন, হঠাৎ বাচ্চা শিশু জলে পড়ে যায়। 1 মিনিট এদিক ওদিক না তাকিয়ে উনার মা ঝাঁপ দেন। কি হবে উনার নিজে জানা নেই, বাচ্চার রক্ষা করেন। তারপরে বেনারসে যান। বেনারসে আবার একটা অ্যাক্সিডেন্ট হবার কথা, সেখানে একজন সাধু হঠাৎ এসে ওনাদের রক্ষা করেন। দেখেন যে আরে ওনার নিজের স্ত্রী আর ছেলে, কিন্তু মায়া মায়া বলে উনি সরে যান। ইনিও শক্ত, উনি ছেলে বিশ্বনাথ দত্তকে নিয়ে মন্দির ইত্যাদি দর্শন করে কলকাতায় ফিরে আসেন। তারপর এখানে আবার এসেছিলেন দুর্গাচরণ কলকাতায়। একটা বন্ধুর বাড়িতে আছেন জেনে ইনার পরিবারের লোকেরা সব গিয়ে ওনাকে এনে বাড়িতে বন্দি করে রাখেন 3 দিন। উনি উপোস থাকেন 3 দিন, কিছুই খান না। তারপরে এখন কি করা যাবে, ছেড়ে দাও বলে ছেড়ে দেন। এইরকম পরম বৈরাগ্যবান এই সম্প্রদায়। বিশ্বনাথ দত্ত অ্যাটর্নি হলেন। অ্যাটর্নি বলতে অ্যাডভোকেট। অ্যাটর্নি আমেরিকান ভাষা, ইংলিশ ভাষাতে অ্যাডভোকেট। কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট হলেন, উচ্চ শিক্ষিত অ্যাডভোকেট। তখনকার দিনে অ্যাডভোকেট হওয়া অতি সাধারণ কথা ছিল না, বারবার এইদিক ওদিক যেতে হতো। তখনকার দিনে যেমন আমরা জানি অত ট্রেন ইত্যাদি ছিল না, খুব কষ্টের যা, তবু যেতেন। বারাণসীতে যেতেন, তারপরে পরে রায়পুরে গেছেন ইত্যাদি। উনি অ্যাডভোকেসির সঙ্গে সঙ্গে গায়ক বাদকও ছিলেন, মিউজিশিয়ান, গান খুব পছন্দ করতেন। সেই গুণাবলী বিবেকানন্দের মধ্যে দেখা দিয়েছে। তারপরে উদার। একবার একজন নেশা করত, সে খুব কষ্টে আছে দেখে স্বামীজির বাবা কিছু টাকা দিয়েছেন। স্বামীজি তখন ছোট ছেলে, বলছে ওকে কেন দিতে হবে, ও তো নেশা করবে। দেখো মানুষের কষ্ট তুমি জানো না, ওইটুকুতে ওর একটু হয়তো শান্তি পাবে, ঠিক আছে, কিছু করার নেই। এসব স্বামীজির জন্য শিক্ষা, ভবিষ্যতে উনি ওটাই হলেন। বিশ্বনাথ এবং ভুবনেশ্বরী দেবীর বড় ছেলে স্বামী বিবেকানন্দ। ভুবনেশ্বরী দেবীর খুব প্রার্থনা একটি পুত্র সন্তান হোক বলে। শিবের কাছে ব্রত নিতেন। তারপরে ওনার একজন পরিবারেরই লোক ছিলেন বেনারসে, ওনাকে বলে শিবের পূজা করালেন, বীরেশ্বর শিবের পূজা আরাধনা করালেন। অনেক প্রার্থনার ফলে উনার একদিন একটা স্বপ্ন হয়। সেই স্বপ্নে উনি দেখেন যে ধ্যান থেকে শিব নেমে একটি শিশুরূপ ধারণ করে উনার কাছে এসছেন, জ্যোতির্ময়। উনি বুঝতে পারলেন যে ভগবান শিবের কৃপা হয়েছে। তা থেকে আজকের দিনে
পৌষ সংক্রান্তির দিন, পবিত্র দিন ভগবান শিবের আবির্ভাব হলো। যখন শিব ভুবনেশ্বরী দেবীর গর্ভে বা এলেন পৃথিবীতে, ঠাকুর দেখলেন যে বেনারস থেকে একটি জ্যোতি কলকাতার দিকে আসছে। ঠাকুর বুঝলেন যে তার প্রার্থনা ফলিত হয়েছে, ভগবান শিব নররূপ ধারণ করেছেন। একদিকে ভুবনেশ্বরী দেবীর প্রার্থনা, পরিবারের সবারই প্রার্থনা, অন্যদিকে স্বয়ং অবতার বরিষ্ঠের প্রার্থনা। তার ফলে এসেছেন ভগবান শিব মনুষ্য রূপে ভুবনেশ্বরী দেবীর ঘরে। ঠাকুর এই জ্যোতি দর্শন করে যখন স্বামী বিবেকানন্দ এলেন, তখন বুঝতে পারলেন যে এই ছেলেটি বলে। এই হলো উৎস। তারপরে আমরা এটাও জানি যে ঠাকুর সপ্তর্ষিদের একজনকে বললেন পৃথিবীতে আমি যাচ্ছি, আপনিও আসবেন বললেন। উনি মৃদু হাসলেন আর ওই সপ্তর্ষি ঠাকুর স্বামীজিকে প্রথমবার দেখে বললেন, ও নারায়ণ, নররূপী নারায়ণ ইত্যাদি, মানে শিব নারায়ণ সপ্তর্ষি সব মানে মহান শক্তির অবতার স্বামী বিবেকানন্দের। তারপরে ছোট থেকেই নরেন্দ্র, তাকে বীরেশ্বর বলে নাম রেখে বিলে বলে ডাকতো, এসব আমরা জানি। ছোট থেকে নরেন্দ্রের একটা সত্যনিষ্ঠা আর সত্য দর্শনের ইচ্ছা, এটা আমরা দেখতে পাই সব জায়গায়। ওনার যে শক্তির প্রকাশ, কি আছে সত্যি এর পিছনে, এটা জানার জন্য ওনার মায়ের কাছে খুব ভালো ট্রেনিং ওনার হয়েছে। মা রামায়ণ মহাভারত পড়তেন, ছেলেকেও রামায়ণ মহাভারত শোনাতেন। একবার উনার মামা বোধ হয় শরীর ত্যাগ করবেন, পরিবারের সকলে মহাভারত পড়ছে, স্বামীজিকেও বলেছেন পড়তে, নরেন ছোট পড়তে পারে না, পাতা ঘোরাচ্ছেন উল্টাচ্ছেন, তখন উনি বললেন তুমি খুব বড় হবে। উনি আশীর্বাদ দিয়ে শরীর ত্যাগ করেছিলেন। ছোটবেলায় স্বামীজির রাম সীতার প্রতি ভক্তি, একটা প্রতিমা আনলেন উনি আর ওনার বন্ধু, তারা সব 3-4 বছরের ছেলে, এনে এখন রাম সীতার পুজো করবে। কিভাবে? একেবারে ছাদে উঠে গেছে, দরজা বন্ধ করেছে ভিতর থেকে, রাম সীতার প্রতিমা রেখে তার সামনে দুজনেই ধ্যানে বসেছে। খুব ডিপ মেডিটেশন। এইদিকে বাড়ির লোকেরা সব খুঁজছে কোথায় গেল বলে, অনেক খুঁজে চিৎকার করে উপরে উঠে দেখছে ওই ছেলেটা যে তার সঙ্গে হরি বলে নাম, তার ছেলেটার নাম হরি, তার সে তো সাধারণ জীব, তার ধ্যান ভেঙে গেছে, সে পালিয়ে গেছে। ভেতরে গিয়ে দেখছে স্বামীজি খুব গভীর ধ্যানে মগ্ন, এই সমাধি, একাগ্রতা। অনেক কষ্টে স্বামীজিকে জাগৃত করেছে। ছোটবেলা থেকে আমরা দেখতে পারি স্বামীজির ওই ধ্যান মগ্নতা প্রকাশিত হচ্ছিল। ওনার একটা ঘুমাবার সময় একটা এক্সপিরিয়েন্স হতো প্রত্যেক দিন। যেই ঘুমাতে যাবেন, ভোর মধ্যে একটি জ্যোতি, নানা বর্ণের জ্যোতি, ছোট থেকে বড় হতে 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 উনি ওর মধ্যে মার্জ হয়ে সম্পূর্ণ লীন হয়ে ঘুমিয়ে পড়তেন। উনি ভাবতেন এটা সবারই ক্ষেত্রে একই কথা। ওনার বন্ধুকে একদিন জিজ্ঞাসা করলেন, এটা কি তোমার হয়? এরকম ওর তো হয় না। অনেক বছর বাদে যখন ঠাকুরের কাছে এলেন, ঠাকুর জিজ্ঞাসা করলেন, তোমার এখানে কি এরকম জ্যোতি দর্শন হয়? উনি বললেন, হ্যাঁ সবারই তো হয়। না, তুমি ধ্যান সিদ্ধ, জন্ম থেকে ধ্যান সিদ্ধ। ধ্যান সিদ্ধ মানে সমাধি সিদ্ধ। এসব আমাদের পক্ষে শুধু কথার কথা হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যে ধ্যান চেষ্টা করি, অতি কষ্টে
বহু বছরের প্রচেষ্টার পর একটু মন একাগ্র হয়। ধ্যান সপ্তম স্তর, যোগের সপ্তম পদ, স্টেপ হলো ধ্যান, তাই না? ধারণা, ধ্যান আমরা যে করছি এটা ধারণা, চেষ্টা করছি ধারণা করতে, মনটাকে একাগ্র করতে। ধ্যান তৈলা ধারাবত, কন্টিনিউয়াস একদিকে মন যাবে, সেটা তো আমাদের হয় না, অনেক কষ্টে হয়। কিন্তু এখানে জন্মগত, কেন? সপ্তর্ষি, এইটাই সপ্তর্ষির গুণ, সমাধিতে মগ্ন। তারপর রামচন্দ্রের পূজা, খুব খুশি, রামের জীবন পড়া, রামের জীবন চিন্তা করা ইত্যাদি, স্বামীজির খুব খুশি। তখন নরেনের, ছোট নরেনের, হঠাৎ ওর বাড়ির একজন একদিন গল্প বলে দিল, ওর বিয়েতে কিছু অসুবিধা হয়েছে, শেষ নরেনকে শেখাচ্ছে বিয়ে খুব খারাপ, বিয়ে করা খুব খারাপ ইত্যাদি। সে তো দেখলো রাম সীতা বিয়ে করেছে, গিয়ে মায়ের কাছে বললো, মা এরকম আমি রামের পুজো, খুব কাঁদছে। মা বললেন, চিন্তা করিস না, তুই তো শিবের পুজো করবি, যেন শিব বিয়ে করেনি, শিবের পার্বতী নেই। যাই হোক, মা বলে দিয়েছে, খুব খুশি, রামের প্রতিমাটা ফেলে দিলেন আর শিবের পুজো শুরু করলেন। কিন্তু রামের প্রতি ভক্তি তো যাবে না, উনার ইষ্ট দেবতাও রামচন্দ্র ছিল শোনা যায়। ভবিষ্যতে আপনাদের মনে আছে তেরিঘাট স্টেশনের ঘটনা, রামচন্দ্র তার স্বামীজিকে ভুলেননি, নরেনও তার রামচন্দ্রকে ভুলেননি। ট্রেনে স্বামীজি আসছেন, ট্রেনে উনার সিটের সামনে একজন বনিয়া, সে বনিয়া জল খাচ্ছে, খাচ্ছে, ভালো ভালো খাবার খাচ্ছে, আর স্বামীজি খুব জল তেষ্টায় কষ্ট পাচ্ছেন, খুব গরম, জল নেই, কিনবেন। তখনকার দিনে তো ওই ব্যাগে করে জল বিক্রি হতো, কেনার জন্য পয়সা নেই স্বামীজির কাছে। কে টিকিট দিয়েছে, টিকিট নিয়ে আছে, सारा रात जल तेष्टा। और बनिया बोलते, देखो साधु होने से क्या हुआ, देखो तुम्हारा हालत कैसा है, पानी भी नहीं मिलता है तुमको, इत्यादि बोले जाते। स्वामीजी तो चुप। স্টেশনে নামলেন, তেরিঘাট স্টেশনে। সেখানে স্টেশনের ভেতরে ছায়াতে বসতে দিচ্ছে না পোর্টার, বলছে বাইরে বসে, বাহার চলো। স্বামীজি বাইরে রোদে ধূপে বসে আছেন, আর সামনে ও সেঠজি বনিয়া বসে খাচ্ছে আর বলছে, দেখো তোমার অবস্থা দেখো, আমার অবস্থা দেখো। কিন্তু এইদিকে শ্রীরামচন্দ্র তার ছোট্ট নরেনকে ভুলে যাননি। উনি একজন মিষ্টি দোকানের মালিককে তিনবার, একবার না তিনবার স্বপ্ন দিয়ে বললেন, দেখো আমার পরম প্রিয় ভক্ত কষ্ট পাচ্ছে, তুমি ইমিডিয়েট যাও, তুরন্ত যাও, সব বানিয়ে নিয়ে যাও, খাবার জল টল নিয়ে যাও। প্রথমবার স্বপ্ন দেখে কিছু ভাবেইনি, ঘুমিয়ে পড়লো। আবার আবার তখনও দৌড়ে এসে, স্বামীজি বিশ্বাস করছেন না, মানে স্বামীজি বলছে অন্য কেউ হবে না, না আপনাকেই দেখিয়েছে, আপনি বলে ভালো করে। তখন ও সামনে যে বনিয়া বসেছিল, স্বামীজির মহিমা জানতে পারলো, শরণাগত হলো। এটা হলো রাম এবং স্বামীজির মধ্যে সম্পর্ক। কিন্তু শিবের ভক্ত, শিবের স্বরূপ স্বামীজির কখনো কখনো ছোট ছেলে তো অভিমান হয়ে যেত মায়ের উপরে ইত্যাদি। তখন মা ঠান্ডা জল, যেমন আমরা শিবলিঙ্গের উপরে ঠান্ডা জল ঢালি, মাথার উপরে ঠান্ডা জল ঢালতেন, শিব শিব বলতেন, আর ছেলেটা ঠান্ডা হতো। মা হাস্য করে বলতেন, জাস্ট আনন্দ করে বলতেন যে শিবের জন্য প্রার্থনা করলাম, শিবগণকে পাঠিয়ে দিয়েছে বলে। কিন্তু উনি জানতেন স্বয়ং শিব এসছেন বলে। আর বাড়িতে নাটক, সর্বদা অ্যাক্টিভ স্বামীজি, ছোটবেলা থেকে সর্বদা এনার্জি। একবার পড়ে গিয়ে ভ্রুর কাছে একটু কেটে গিয়ে রক্ত পড়েছিল, সেটা শুনে ঠাকুর বললেন খুব ভালো হয়েছিল, না হলে জগৎটাকে উল্টা পাল্টা করে দিত, এত শক্তিমান। বাড়িতে ড্রামা থিয়েটার, খুব নাটক হতো। আর উনার পরিবারের একজন খুব রেগে যেতেন, খুব আওয়াজ শব্দ হচ্ছে বলে ওগুলোকে ভেঙে দিয়েছিলেন। তারপর ওনারা বাড়িতেই একটা জিমন্যাসিয়াম করবেন,
শরীরে তায়ে বাড়াবার জন্য। স্বামীজি তো একা করেন না, ওনার বন্ধুরা আসবে, সবাই করবে, সেটাও ভেঙে দিলেন। তারপরে স্বামীজিকে পাশের বাড়ির একজন মিত্রের বলে বাড়ি, ওখানে জিমন্যাসিয়াম ছিল, ওখানে প্র্যাকটিস করতে শুরু করলেন। রামচন্দ্রের ঘটনার আরেকটা ভুলে গেছিলাম, এটা হলো স্বামীজি রামের কথা শুনে শুনে উনি শুনেছিলেন যে কোলার বাগান যদি থাকে সেখানে হনুমান থাকেন। উনি সারা রাত ওখানে কয়েক ঘন্টা বসে আছেন হনুমানের দর্শন হবে কিনা বলে। এইদিকে ঠাকুর হনুমানের সাধনা করার জন্য গাছের উপরে বসেছিলেন, স্বয়ং হনুমান হয়েছিলেন, অবতার নিজেই ভক্ত হয়েছিলেন। এইদিকে তার স্বামীজি ও তার শিষ্য হনুমানের দর্শনের জন্য বনে দাঁড়িয়ে বসেছিলেন, হনুমানের দর্শন হবে বলে। তারপরে উনার ধ্যানাভ্যাস ছোটবেলা থেকেই ছিল, যদিও আমরা ওর সম্বন্ধে বেশি ডিটেলস পাই না। নিত্য ধ্যান করতেন, কেন স্বয়ং শিব, ধ্যান না করে কোথায় যাবেন। ধ্যান করার সময় একবার ওনার বন্ধুরা সব বসে ধ্যান করছে, একটা সাপ ঢুকেছে, সবাই পালিয়ে গেছে। স্বামীজির হুঁশ ফিরেনি, উনি গভীর সমাধিতে আছেন। বাড়ির লোকেরা এসছে, তারপরে বুঝতে পারলেন যে এরকম ঘটনা ঘটেছিল। এইসব কোনো স্বামীজির কোনো ট্রেনিং দরকার ছিল না, স্বামীজি একেবারে তৈরি হয়ে এসেছিলেন ঠাকুরের কাজ করার জন্য, এটাই বোঝাচ্ছে। বাড়িতে কেউ এলেন, সাধু সন্ত ইত্যাদি, স্বামীজির খুব খুশি। ওনার বাবা তো সবাইকে সেবা ইত্যাদি করতেনই, তবু এক একবার স্বামীজি তার কাছে যা কিছু থাকতো সবকিছু সাধুদের দিয়ে পাঠিয়ে দিতেন। সেই জন্য বাড়ির লোকেরা একটু ওকে আটকাতে হতো। আর বাড়ির লোকেরা বলে দিয়েছিল, একবার মজা করে দেখো, ধ্যান করলে তোমার লম্বা লম্বা চুল হবে, একেবারে জটার মতো হয়ে যাবে। উনি ধ্যান করে বারবার দেখতেন আমার কি জটা হচ্ছে কি হচ্ছে না বলে। এরকম সরলতা স্বামীজির। তারপরে 6 বছর বয়সে ওনাকে পাঠশালাতে পাঠানো হলো। মহাবুদ্ধিমান, মহামেধা স্বামীজির, তবু পাঠশালাতে হলো না, বাড়িতেই প্রাইভেট টিউশন ব্যবস্থা করলেন ওনার বাবা। অবস্থা ভালো ছিল তখনকার দিনে, সেই জন্য। এই সময় মকর সংক্রান্তি উৎসব পালন করবেন সব ছেলেরা। স্বামী বিবেকানন্দ অর্থাৎ নরেন এবং তার বন্ধুরা তারা গিয়ে সারা দিন গঙ্গাতে স্নান করেছে, করেছে। তারপরে একদিন নৌকাতে ফিরে আসছে, নৌকাতে আসার সময় একটি ছেলে বমি হয়েছে। নৌকাওয়ালা বলছে, এখন তোমরা সাফ না করে তোমাদের ছাড়বো না। স্বামীজি বলছেন, আমরা ডাবল পয়সা দেব, কিচ্ছুতেও ছাড়ছে না, আটকে দিয়েছে। কি করা যাবে, উপায় নেই। স্বামীজি কোনো মতে নৌকা থেকে ঝাঁপ দিয়ে, ছোট ছেলে, দুটি সোলজার ছিল, ব্রিটিশ সোলজার, তাদের হাত ধরে বললেন, দেখুন এর, উনার ব্রোকেন ইংলিশ, একটু ইংলিশ জানতেন, ওনার মা ইংলিশ জানতেন, মায়ের কাছে ইংলিশের প্রথম শিক্ষা। বললেন, আসুন, আমাদের এরকম আটকে দিয়েছে বলে। যখন দুজন সৈনিক বা সোলজারদের দেখলো নৌকাওয়ালারা, তারা ভয় পেয়ে গেল আর স্বামীজি আর বন্ধুদের ছেড়ে দিল। তারপরে বাড়িতে আরেকটা ড্রামা হতো, রাজ দরবারের ড্রামা। স্বামী বিবেকানন্দ নিজে মহারাজ হয়ে যেতেন, মহারাজা, উনার ওই গুণটা ছিল। উনি উপরে বসতেন আর সৈনিক, তারপরে মন্ত্রী ইত্যাদিরা নিচে, সব উনার বন্ধু বান্ধব ছেলেরা। আর একজন অন্যায় করেছে, ওর শিরচ্ছেদ হবে, অর্ডার হয়ে গেল, শিরচ্ছেদ হতো ইত্যাদি। বাড়িতে খুব তুমুল হতো। তারপরে এই নাটক ইত্যাদির সঙ্গে স্বামীজির আরেকটা অ্যাক্টিভিটি ছিল, সবার প্রতি করুণা, দয়া ইত্যাদি, উনার রক্তে এই স্বভাবটা। একবার কি হয়েছে, উনার বন্ধুরা 4-5 বছর বয়স কোথাও গিয়েছে, ভুলে গেছি কোথায় গিয়েছিল, ফিরে আসার সময় স্বামীজি ফিরে তাকাচ্ছেন, ওর বন্ধু একটু পিছনে পড়ে গেছে, একটা গাড়ি, হর্স ক্যারেজ এসে ওর উপরে চালিয়েই দিত। ইতিমধ্যে স্বামীজি নিজের জীবনের চিন্তা না করে ঝাঁপ দিলেন, ওকে বাঁচিয়ে দিলেন, টেনে দিলেন। বাড়িতে খবর গেল,
ওর মা বকেননি, কিন্তু আনন্দিতা হয়েছেন, বাবা তুই খুব স্ট্রং, এটাই দরকার। মায়ের কাছে উনি সত্যির সন্দেশ পেয়েছেন। তারপরে উনি ছোট ছেলে যখন হাত দেখবার একটা নাটক করতেন, বলতেন দেখো আমার হাতে এখানে লেখা রয়েছে যে আমি সাধু হব, সবাইকে বলতেন, আর সবাই হাত দেখতেন ইত্যাদি। আরেকটা ঘটনা হলো চম্পক গাছের ঘটনা। বাড়ির কাছে একটা চম্পক গাছ, চাপা ফুলের গাছ, সেটা শিবের প্রিয় গাছ, সেখানে উল্টো ঝুলতেন স্বামীজি। এখন পড়ে যাবেন বলে ওই বাড়ির মালিকের ভয়, চিন্তা ন্যাচুরালি। উনি একদিন এসে ভয় দেখালেন, দেখ এই গাছে ব্রহ্মদৈত্য আছে, যদি ও এ করে ঘাট ভেঙে দেবে ইত্যাদি সব। স্বামীজি তো শুনে খুব ওখানেই নেমে গেলেন, ওনার কথা শুনলেন, কিন্তু আবার ঝুলতে শুরু করলেন। ওর বন্ধুরা বললো দেখো ব্রহ্মদৈত্যের কথা বলছেন। স্বামীজি বললেন যদি ব্রহ্মদৈত্য আমাকে অ্যাটাক করতো তাহলে এতদিনের মধ্যে অ্যাটাক করে ফেলতো, এতদিন কিছু করেনি, মানে উনি যা কিছু বলছেন কেউ ওটা বিশ্বাস করতে নেই। এই চিরজীবন উনি পালনও করেছেন আর বলেছেন, ডোন্ট বিলিভ ইন এনিথিং জাস্ট বিকজ somebody says। কেউ কিছু বলে দিলে বলে বিশ্বাস করবে না, নিজে আবিষ্কার করে দেখো। সেই সার্চ ফর ট্রুথ ওনার জীবনের শিক্ষা। বিশেষ করে দেখুন একটা কথা, অবতার বলুন, স্বামীজির মতো একজন প্রফেট বলুন, তাদের জীবনী তাদের শিক্ষা। উনার জীবনে যে ছাত্রাবস্থায় এইসব ঘটনাবলী ঘটেছে, সেগুলি শুধু ঘটনা নয়, সকলের পক্ষে শিক্ষা। কি শিক্ষা? সার্চ ফর ট্রুথ, বি স্ট্রং, ভয় পাবে না, ভয়ের ভয় ছিল না স্বামীজির জীবনে, আর সর্বদা সত্যান্বেষী, এইটা ছিলেন উনি। সেই সত্যান্বেষীর ভাবটা উনাকে ভগবান আছেন কিনা, ঈশ্বর আছেন কিনা, ঈশ্বরের দর্শন পাওয়া যাবে কিনা, এইভাবে উনাকে ঠাকুরের কাছে নিয়ে এলো। তারপরে স্কুলে ভর্তি করা হলো। স্কুলে তো মহা মেধাবী, কিন্তু একজন মাস্টারমশাই ছিল খুব ক্রুয়েল, ওনার আচার ব্যবহার খুব রূঢ়। এর আগেও স্বামীজিকে একবার শিক্ষা দিয়েছিলেন, একদিন আরেকটি ছাত্রকে বিনা কারণে মারছিলেন, সেটা দেখে স্বামীজি ভয়ে হেসে ফেলেছেন, ভয়ে, শুধু ভয়ে, আর কিছু না, কেননা এরকম বিভৎস এটা দেখে। তখন উনার রাগ, ওই টিচারের রাগ স্বামীজির উপরে পড়লো, মারছেন, কানটা মুড়ে দিচ্ছেন, খুব কষ্ট হচ্ছে স্বামীজির। তখন স্বামীজি চিৎকার করলেন, আপনি কে, আমাকে কেন এরকম করছেন বলে। তারপরে বাড়ি গিয়ে দেখলেন রক্ত পড়ছে, অনেকদিন লাগলো স্বামীজির কানটা হিল হতে। স্বামীজির মা বললেন না যাবি না স্কুলে, এরকম করার কি আছে, মা বললেন। অথচ স্বামীজি পরের দিন যেন কিচ্ছু হলো না সেই রকম আবার স্কুলে গেলেন। মা বলেছিলেন বি স্ট্রং, শক্ত থাকবে। মায়ের বাবার কাছে এটাই শিক্ষা। আমরা জানি যে বাবার কাছে উনি জিজ্ঞাসা করছেন কে শিখিয়ে দিয়েছে, আমার জন্য তুমি কি রেখেছো। বাবা আয়নার সামনে স্বামীজিকে দাঁড় করিয়ে বলে এটা দেখ, এইটা, মানে নিজে শক্তিমান হয়ে খেটে টুটে বড় হবে, এটাই ওনার বাবার শিক্ষা। আর মায়ের তো সবসময় শিক্ষা এটাই, বি স্ট্রং, এইরকম মা বাবার ট্রেনিং ওনার। তারপরে হ্যাঁ, তখন কলকাতায় গ্যাস লাইটিং শুরু হয়েছে, যেমন ইলেকট্রিসিটি, গ্যাস লাইটিং। স্বামী বিবেকানন্দের ব্রেন এত ইন্টেলিজেন্ট পার্সোনালিটি, ওইটুকু ছেলে বাড়িতে একটা গ্যাস স্টোভের মতো তৈরি করেছেন, আর ওর বন্ধুরা ওটাতে আগুন জ্বালাবার জন্য সব কাঠ ইত্যাদি আনছেন, আর সেই গ্যাসটা জ্বালাচ্ছি, লাইট জ্বালাচ্ছি ইত্যাদি, বাড়িকে সবাইকে আনন্দ দিচ্ছে, মানে ছোট্ট একটা মিনি গ্যাস ফ্যাক্টরি তৈরি করেছেন বাড়িতে। তারপরে এই ঘটনাটা বলিনি, জিমন্যাসিয়াম, কিং এডওয়ার্ড কুইন ভিক্টোরিয়ার পুত্র,
কুইন ভিক্টোরিয়া তখনকার দিনে বিশ্বের সাম্রাজ্ঞী, বিশ্বের এমপ্রেস, তার ছেলে কিং এডওয়ার্ড দি 14, উনি ভারতের ভ্রমণে আসছেন 1875 সালে। উনি আসছেন সেরাপিস, HMS সেরাপিস জাহাজে। প্রথমে ওটা মুম্বাইয়ে এলো, তারপরে এলো কলকাতাতেও। কলকাতাতে এসছে 23 ডিসেম্বর, 23শে ডিসেম্বর। উনি তো তখনকার দিনের টপ মোস্ট পার্সোনালিটি, মানে বিশাল ব্যাপার। উনি এসছেন বলে কত স্বাগত জানাচ্ছে, সবাই রাজা মহারাজারা আসছে, সবাই স্বাগত জানাচ্ছে। তার মধ্যে ভিন্ন ভিন্ন রাজ্যের রাজারা, যেমন যোধপুরের রাজা ইত্যাদিরাও এসছেন। 25 তারিখে ক্রিসমাস সেলিব্রেশন করেছেন ওখানে নৌকাতেই, জাহাজেই, কলকাতাতে প্রিন্সিপ ঘাটে। তারপরে সব রাজাদের জন্য একটা ব্যাংকুয়েট দিয়েছেন, সবকিছু চলছে। ওই জাহাজটা দেখার জন্য পাস, সবাইকে তো ঢুকতে দেবে না, পাস। স্বামীজি তো তখন 10-12 বছরের ছেলে, ওনার বন্ধুরা বলছে আমরা দেখবো জাহাজ। লাইনে দাঁড়াচ্ছে, এন্ট্রির কাছে, গেটের কাছে একজন দারোয়ান থাকে, সে বলছে না তোরা চলে যা, তোদের হবে না। কত রিকোয়েস্ট করে, ছাড়ছে না, ছোট ছেলেদের ছাড়বে না বলে ছেড়ে দিয়ে করে দিয়ে পাঠিয়ে দিয়েছে। স্বামীজি কি করবেন এখন? দেখছেন যে একটা ঘর আছে, সেই ঘরের দিকে সবাই যাচ্ছে লাইনে। স্বামীজি দেখলেন জাহাজের উল্টো দিক দিয়ে ঢোকা যায় কিনা, ধীরে ধীরে গিয়ে উল্টো দিক থেকে দেখলেন একটা দরজা আছে, ঢুকলেন, ঢুকে ও লাইনে দাঁড়িয়ে পড়লেন। কাছে যেতে একজন ব্রিটিশ অফিসার ছিলেন, সবাইকে যেমন পাস দিচ্ছেন, স্বামীজিকে না দেখে পাস দিয়ে দিলেন, হয়ে গেল। যখন বাইরে আসছেন দারোয়ান অবাক হয়ে গেছে, কি করে ঢুকলি? কি বলছে, আমার ম্যাজিক জানা আছে। ওই ম্যাজিকের দ্বারা, মানে স্ট্রেংথের ম্যাজিকের দ্বারা স্বামীজি ভিতরে ঢুকে নৌকা পুরো জাহাজটা দেখলেন। হয়তো ওই রাজা মহারাজারা ইনাকে দেখেছে। আর এই যে পৃথিবীর সব থেকে বড় মহারাজা, চিরকালের জন্য মহারাজা, এই রাজা মহারাজারা দুদিনের। স্বামীজি হচ্ছেন বিবেকানন্দ মহারাজ ফর অল টাইম। ওই মহারাজের জাহাজ দেখবার ইচ্ছা হয়েছে, ভগবান জাহাজ দেখবার ব্যবস্থা করে দিলেন। ঢুকলেন, জাহাজ দেখলেন। অন্যান্য মহারাজারা পরে এই ছোট ছেলেকে বিবেকানন্দ হতে দেখে অবাক হয়েছে। এই হলো স্বামীজির মহত্ব। তারপরে উনার ছোট হলেও মনের দৃঢ়তা, মনের শক্তির কথা। পাশের বাড়ির লোকের জিমনাসিয়ামে ওরা জিমনাসিয়াম প্র্যাকটিস করবে, সেখানে একটা ট্রাপিজ বলে, ওটাতে ঝুলা একটা সেটা ফিক্স করবেন। হেভি অনেক ধরনের আছে নাকি, এখন তো সেসব নেই হয়তো। ফিক্স করার জন্য ওরা চেষ্টা করছে, ছেলেরা এটা ফিক্স করছে, ট্রেপিস ফিক্স করছে, দেখার জন্য কয়েকজন জড়ো হয়েছে। তাদের মধ্যে একজন সেলার, ব্রিটিশ সেলার। স্বামীজি বললেন আপনি কি একটু মদত করবেন, হেল্প করবেন আমাদের? উনি হেল্প করতে গিয়ে ওই ট্রেপিসটা পড়ে গেল ওনার উপরে। ও সোলজার বা সেলার পড়ে গেল, অজ্ঞান হয়ে গেল। মহাবিপদ, সব পালিয়ে গেল। স্বামীজি একা, নরেন একা, ছোট ছেলে নরেন, কি করবেন এখন? সবাই ভাবছে ও সেলার মারা গেছে। স্বামীজি উপস্থিত বুদ্ধি যেটাকে বলা হয়, কোনোদিনই ভয় পান না, কোনোদিনই এ করেন না। উনি জল নিয়ে এসে ওনাকে জল ছিটকালেন, সেলার জাগলেন। স্বামীজির যে ওর যে রক্ত পড়ছে, নিজের কাপড় ছিঁড়ে ওর রক্তটা এ করে দিলেন। তারপরে একটা স্কুলে, বাড়ির কাছে স্কুলে ওনাকে 1 সপ্তাহ রাখলেন। ও সেলারকে 1 সপ্তাহ রেখে ভালো করে চিকিৎসা করালেন, একজন ডক্টরকে আনলেন, সবকিছু ব্যবস্থা করলেন। যখন ওই সেলার সুস্থ হয়ে চলে যাবেন, তখন স্বামীজি একটু টাকা কালেকশন করেছেন, কালেকশন করে একটা ছোট্ট গিফট পার্স ওনাকে দিচ্ছেন। এত সব করেছেন, মানে এইসব গুলো ভবিষ্যতে প্রজন্মের যুবক যুবতীদের জন্য একটা শিক্ষা। অ্যাক্সিডেন্টস হতেই পারে জীবনে, কিন্তু কিভাবে ওগুলোকে ফেস করতে হবে। আজীবন আমরা দেখতে পাই স্বামীজির ফেস দি ব্রুট, সর্বত্র ওনার ফেস দি ব্রুট। শিকাগো পার্লামেন্টে হোক,
কোটি কোটি মানুষের সামনে, মানে সারা পৃথিবীর সামনে ওটা প্ল্যাটফর্ম ছিল। সেখানে ফেস দি ব্রুট হোক, অতি সাধারণ ঘটনাগুলিতে হোক, ফেস দি ব্রুট সর্বদা। এই হলো স্বামীজির গ্রেটনেস। একবার একটা ড্রামা হচ্ছে কলকাতায়, স্বামীজি এবং তার বন্ধুরা সব গিয়েছেন নাটক দেখতে। সে নাটকের একজন পাত্রধারী কিছু অন্যায় করেছে বলে পুলিশে ঢুকেছে স্টেজে, স্টেজ থেকে ওকে তুলে নিয়ে যাবে। সবাই অবাক, তখনকার দিন তো ব্রিটিশ সাম্রাজ্য, কেউ কথাও বলতে পারে না, ভয়ে মরতে থাকে। হঠাৎ একটা জোরের কণ্ঠে একজন চিৎকার করলেন, ওকে ছাড়ো, আগে নাটক পুরো হতে দাও, তারপরে তুমি তুলে নিয়ে যাবে। জোরে চিৎকার। যখন এই কণ্ঠ শুনলো আশেপাশের সবার, হ্যাঁ হ্যাঁ নাটক চলুক, ওকে আগে। এত জোরে লোকে প্রতিবাদ করতে দেখে ওই পুলিশ চুপ করে গেল, ভয় পেয়ে গেল, ও সরে গেল। পুরো নাটক পুরো হলো। তারপরে যে চিৎকার করেছে সে হলো নরেন্দ্র। সবাই নরেন্দ্রকে তারিফ করলো। উঠে দাঁড়ানো, রুখে দাঁড়ানো, এটা হলো স্বামীজির এই। তারপরে প্রথম, যেমন ঠাকুরের জীবনে প্রথমবার যখন উনি গ্রামের মায়েদের সঙ্গে শিহরে যেতে যেতে কথা বলতে বলতে উনি সমাধিতে পড়ে গেলেন অজ্ঞান হয়ে, মনে আছে আমাদের, এই প্রথম। তারপরে শিব দর্শন হলো, শিব নিজে যখন হয়েছিলেন। স্বামীজির এইরকম ঘটেছে রায়পুরে যাবার পথে। যেমন বললাম ওনার বাবা অ্যাডভোকেট, অ্যাডভোকেট হয়ে এই দেশ এইদিক ওদিক যেতে হতো। কিছুকাল উনি রায়পুরে বাস করেছিলেন। রায়পুরে যেতে হলে তখনকার দিনে ট্রেন ছিল না, গরুর গাড়িতে যেতে হতো। স্বামীজি দেখতেন চারিদিকে খুব সুন্দর পরিবেশ, গ্রিন, সবুজ পাহাড় ইত্যাদি, আর ওখানে মৌচাক আছে, মৌচাকে মৌমাছি আছে। এইসব দেখতে দেখতে কিরকম ওনার মনে পৃথিবীর বা সৃষ্টির একটা প্ল্যান ইত্যাদি মনে আসতে শুরু করলো। খুব গভীর এইটাতে মন গিয়ে সমাধিতে পড়ে গেছিলেন। কতক্ষণ গাড়িতে উনি একা ছিলেন বলে কেউ বুঝতে পারেনি। স্বামীজি পরবর্তীকালে তার এই ঘটনাটা ভক্তদের বলেছেন বা শিষ্যদের বলেছেন, এইরকম ঘটেছিল। আমরা জানি এসবগুলো সাধারণ ঘটনা না। আমরা সমাধি সমাধি ইত্যাদি বেশি শুনে শুনে আমাদের মনে হয় এগুলো সব অতি সাধারণ। পৃথিবীতে এসবগুলো খুব বেশি ঘটেনি। ঠাকুরের আসার পর আমরা এই সম্বন্ধে বেশি জানতে পারছি। পতঞ্জলি ঋষি লিখেছেন কত লোকের এইসব সমাধি ইত্যাদি হয়েছে। স্বামীজির ছোটবেলা থেকে এসব হতো, ঠাকুরের যেমন হতো। মা তো সর্বদা ওই স্থিতিতে থাকতেন। তারপরে রায়পুরে স্কুল ছিল না তখন, এখানে স্কুল ছিল কলকাতাতে। রায়পুরে যখন বাস করতেন স্কুল ছিল, তখন ওনার বাবার কাছে হলেন। অনেক বিষয়ে ডিসকাশন চলতো বাবার সঙ্গে। তারপরে বাবা দেখতেন যে ছেলের মিউজিকে আসক্তি, সবকিছুতে আসক্তি আছে। এসব দেখে দেখে উনি ভাবলেন ওনাকে ভালো ট্রেনিং দিতে হবে। কলকাতায় আসার পর, ফিরে আসার পর স্বামীজিকে মিউজিকে ভর্তি করালেন। স্বামীজি পাকাওয়াজ, তবলা, শতরঞ্জি বলছে, শতরঞ্জি নাকি এটা, তারপরে গান, সবকিছু শিখলেন। সবকিছুতে সমৃদ্ধি। তারপরে আমরা যেমন জানি স্বামীজি সঙ্গীতের সম্বন্ধে একটা গ্রন্থ লিখলেন। আরো একটা আছে, ভাগলপুরে স্বামীজি যখন গেলেন মন্মথনাথ দত্তের বাড়িতে, তখন স্বামীজি আর অখণ্ডানন্দজি ভাগলপুরে ছিলেন কিছুদিন। একদিন স্বামীজি গুনগুন করছেন দেখে মন্মথ বাবু জিজ্ঞাসা করেন, আপনি কি গান জানেন নাকি? স্বামীজি বলে, একটু। তাহলে কি একটা গানের ব্যবস্থা, আসল ব্যবস্থা করা হবে, করা যাবে? কালকে আপনি গাইবেন? কালকে না, 2-3 দিন বাদে মিউজিশিয়ান সবাইকে ডাকবো। স্বামীজি বললেন ঠিক আছে। উস্তাদদের ডাকলেন, সমস্ত উস্তাদরা আসলেন। ওরা ভাবলো স্বামীজি 1 ঘন্টা হয়তো গাইবেন, 7 থেকে 8 বা 6 থেকে 7 সন্ধ্যার সময়। এলেন, স্বামীজি গাইতে শুরু করলেন। তবলজি তবলা বাজাতে বাজাতে হাতে ব্যথা করে গেল, বন্ধ করে থেমে গেল। গান থামলো না। খাবার ব্যবস্থা ছিল না। কেউ ভাবেনি যে এত গাইবেন।
ভোর 3টে পর্যন্ত স্বামীজি গেয়েছেন, একজনও উঠে যায়নি। সবাই তল্লীন হয়ে মানে একেবারে মগ্ন হয়ে শুনেছেন। কে গেয়েছেন? স্বয়ং ভগবান শিব গাইছেন ওখানে। এটা অপূর্ব, পৃথিবীতে এরকম ঘটনা ঘটেনি। তারপরে তারপরের দিন আরো কয়েকজন উস্তাদ আসবেন শোনার জন্য, অনেকে আসবেন, কিন্তু সেদিন মুড ছিল না, বললেন না গাইবো না। কত করে বললেন মনমতো বাবু, না আমি আর গাইবো না। এইরকম স্বামীজি মুডের উপরে নির্ভর, শিবের ভাবে থাকতেন, সেই জন্য ভাগলপুরে এই ঘটনা ঘটেছে। তারপরে কলকাতা এন্ট্রেন্স পরীক্ষা, স্বামীজি এন্ট্রেন্স পরীক্ষা পাস করলেন। এন্ট্রেন্স পরীক্ষা পাস করার পর উনি ফার্স্ট হয়েছিলেন। স্বামীজি ফার্স্ট হবার ফলে ওনাকে একটা ঘড়ি উপহার দিয়েছিলেন। সেই ফেলিসিটেশনের দিনে একজন টিচার রিটায়ার হবেন, তার জন্য কিছু কথা বলতে হবে, ছেলেদের সামনে কিছু বলতে হবে। কে বলবে? সবাই বলল নরেন্দ্র বলবে। নরেন্দ্র বলবে, কেননা তখন সেখানে স্টেজে উপস্থিত ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি, তখনকার দিনের ভারতের ওয়ান অফ দি গ্রেট স্টার্স, ভারতীয় স্বাধীনতার একজন গ্রেট স্টার সুরেন্দ্রনাথ ব্যানার্জি নিজে ছিলেন ওখানে। উনার সামনে বলার সাহস কারো ছিল না। তখন স্বামীজি বললেন আমি বলবো। স্বামীজি তখন বক্তৃতা দিয়েছিলেন আধা ঘন্টা, টিচারের মহিমা, টিচারের কৃতজ্ঞতা জানান, টিচারকে কৃতজ্ঞতা জানালেন, সবকিছু খুব সুন্দরভাবে জানালেন। সুরেন্দ্রনাথ ব্যানার্জি খুব আনন্দিত হয়ে বললেন, এ মহান হবে, গ্রেট হবে, এ অতি সাধারণ ব্যক্তি নয়, খুব গ্রেট হবে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি বলেছিলেন। তারপরে জানুয়ারি 1880 সালে প্রেসিডেন্সি কলেজে আর্টসে জয়েন করলেন স্বামীজি। ফার্স্ট ইয়ার পরীক্ষায় পাস হলেন। দ্বিতীয় বছর ওনার ম্যালেরিয়া হয়ে যায়। একদিকে স্বামীজি যতই বয়স বাড়ছে, ওনার ওই ভেতরের যে কাজের জন্য এসছেন সেটা জাগৃত হচ্ছে, যেমন ভগবান বুদ্ধের এখানেও জাগৃত হচ্ছে। তপস্যা, বাড়ির লোকেরা জানতো না, হয়তো কত ঘন্টা ঘুমাতেন কে জানে, সমাধিতে কাটাতেন, ধ্যানে সাধনায় কাটাতেন, স্বয়ং শিব এসছেন, সময় নষ্ট করতে নেই, রেডি হতে হবে কাজের জন্য। শরীরটা রোগা হয়ে গেছিল, ম্যালেরিয়ার জন্য আরো খারাপ হয়ে গেল। সেই জন্য উনি সেকেন্ড ইয়ারে পরীক্ষায় বসতে পারলেন না। ওরা দিলই না, পারমিশন দিল না। তখন স্কটিশ চার্চ কলেজ, কি একটা নাম ছিল তখন, ওরা বললো আমরা দেব। স্কটিশ চার্চ কলেজে উনি জয়েন করলেন। ওখানে উনি সেকেন্ড ইয়ার পাস করলেন, কিন্তু ইতিমধ্যে উনি গায়া গিয়েছিলেন। স্বামীজি গায়াতে গিয়ে একটু হেলথ রিকভারি করার জন্য কিছুদিন ওখানে থেকে হেলথ ভালো হবার পর ফিরে এসে খুব দ্রুত এটাতে পরীক্ষায় পড়ে পাস করেছিলেন। কিন্তু স্কটিশ চার্চ কলেজে জয়েন করা ওটাও একটা ঈশ্বরের একটি ইচ্ছা বলতে পারেন। কেননা স্কটিশ চার্চ কলেজের প্রিন্সিপাল ছিলেন কে? প্রফেসর উইলিয়াম হেস্টি। এই উইলিয়াম হেস্টি একটি নিমিত্ত, সবাই নিমিত্ত, এই নিমিত্ত একদিন, আর সেটাও মজার, এক্সকারশন কবিতা পড়াবার জন্য উনি এসছেন। কেন? ইংলিশ টিচার অ্যাবসেন্ট। এসে উনি দেখুন, একজন ব্রিটিশার দেখেছেন ঠাকুরকে আর বুঝেছেন ঠাকুরকে যে একজন আছেন ওখানে, উনি পরমহংস শব্দ ব্যবহার করছেন। একজন আছেন, এই সব এক্সকারশনে যা কিছু লেখা আছে, ভাব, এক্সটেসি ইত্যাদি গুলো, এগুলো সব সত্যি সম্ভব, সেটা এখানেই আছেন একজন দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ বলে, উনার এইসব গুলো হবে বলে। তারপরে এটা এফএ এক্সাম বলে 1881 এফএ এক্সাম পাস করে বিএ তে ভর্তি হলেন। 1884 সালে স্বামীজি বিএ পাস করেন 3 বছর। প্রথম বছর কমপ্লিট অ্যাটেন্ড করেছিলেন, কিন্তু দ্বিতীয় বছর ম্যালেরিয়ার কারণে ওনাকে স্কুলে দিলই না, এত বড় মেধাবীকে। তারপরে স্কটিশ চার্চ কলেজ দিল চান্স। স্কটিশ চার্চ কলেজের ছাত্ররা
স্বামীজি যখন বিদেশ থেকে ফেরেন, ওরা ঘোড়াগুলোকে বাদ দিয়ে ওরা নিজেরা ওর স্বামীজির এইটা ক্যারেজটাকে টেনেছিল। এইসব হতে হতে একদিকে আধ্যাত্মিক সার্চ ফর গড তো ছিল, তার সঙ্গে সত্যি কি ভগবান আছেন? আমরা যে পড়ি এগুলো কি মানুষকে একটা ভ্রান্তির দিকে ঠেলার জন্য করা হচ্ছে, কি এই যে গড আইডিয়া যেটাকে আমরা বলি, জাস্ট হয়তো কিছুই নেই, আমাদের বলে দিল এরকম ভগবান আছেন ভয় দেখাবার জন্য বা কিছু, সত্যি কি? এই সার্চ স্বামীজিকে অনেকের কাছে নিয়ে গিয়েছিল, আমরা জানি। উইলিয়াম হেস্টির, প্রফেসর হেস্টির কাছে এটাও শুনেছিলেন। তারপরে নভেম্বর 1880 সালে ফর দ্য ফার্স্ট টাইম সূর্যের এবং আরেকটি সূর্যের মিলন হলো ওখানে সিমলাতেই, সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে ঠাকুর এসছেন। সুরেন্দ্রনাথ মিত্র সেই ঠাকুরের কাছে যেতে শুরু করেছিলেন, তার বাড়িতে কীর্তন ইত্যাদি ব্যবস্থা করেছিলেন। সেখানে গায়ক কে হবে, গান গাইবে কে? সবাই বললো নরেন, নরেন গাইবে। নরেন গিয়ে গাইলেন। ঠাকুর নরেনকে দেখেই বুঝতে পেরেছেন, কেননা সব জায়গায় মানুষ থাকতে পারে, যারা অবতার তারা বুঝেই, দেখলেই বুঝতে পারে যে জ্যোতির্ময় পুরুষ সামনে বসে আছেন। কত ঢাকপুক, ওটা জ্যোতিটা তো আটকানো যাবে না। ঠাকুর সবার কাছে জিজ্ঞাসা করলেন এই ছেলেটি কে ইত্যাদি, খবর পেলেন। তারপরে নরেন্দ্রের গানটা খুব পছন্দ হয়েছে, উনি বললেন একবার দক্ষিণেশ্বরে এসো ইত্যাদি। নরেন্দ্রের তখনও অত নেই। ডিসেম্বর মাসে একজন বন্ধু যাবে, তারপরে এইসব একসাথে সবাই ৩-৪ জন মিলে প্রথমবার দক্ষিণেশ্বরে যান। এরপরে হিস্ট্রি। দক্ষিণেশ্বরে ঠাকুর দেখেই কাঁদতে শুরু করেন। এতদিন অপেক্ষা করালে আমাকে, নিয়ে গেলেন। প্রথমে সবার সঙ্গে ভালোভাবে কথা বললেন। নরেনকে নর্থের বারান্দা, মানে ওইদিকে যেখানে নহবত আছে, নহবত এবং ঠাকুরের ঘর এর মাঝখানে যেটা, ওখানে হাঁটাতে হাঁটাতে, ওখানে তুমি এত দেরি করলে কেন? তুমি নারায়ণ রূপে এসো। নরেন্দ্র ভাবছে এসব কি বলছেন আমাকে, আমি তো বিশ্বনাথ দত্তের ছেলে, আমাকে কেন এসব বলছেন বলে। ভেতরে হয়তো জানেন, কিন্তু এটাও পরীক্ষা। তারপরে ঠাকুর জোর করে মিষ্টি খাওয়াচ্ছেন, এসব করে বললেন আবার আসবে বলে কথা দেবে। স্বামীজি বললেন হ্যাঁ আসবো। স্বামীজি কথা রাখবেন। তারপরের বারে ঠাকুর আরো গভীর ভাবে উনাকে স্পর্শ করে সবকিছু জেনে নিলেন, কে নরেন্দ্র ইত্যাদি। স্বামীজি বলছেন আমার বাড়ি আছে, আমার মা বাবা আছেন, আমার এ আছে ও আছে ইত্যাদি। কিন্তু ঠাকুর শান্ত করে বললেন ঠিক আছে, এখন এইটুকু থাক। তারপরে সব কন্টিনিউ হলো। এই হলো স্বামীজির জীবনী। আরেকটা ঘটনা বলতে ভুলে গেছি। স্বামীজি যখন কলেজে পড়তেন, তখন একটি ছেলে, ওর বন্ধু হরিদাস ভট্টাচার্য কে একজন, সে খুব গরিব। একটা নিয়মই ছিল স্কুলে, কলেজে, যে কেউ যদি ফিস দিতে না পারে তাদের ব্যবস্থা করতে হবে ইত্যাদি ছিল। কিন্তু একজন ছিল রাজকুমার বলে একজন, যে ক্লার্ক, সে মহা দুষ্ট। সে বয়স্ক কিন্তু দুষ্ট। সে কিছুতে ওকে করছে না। স্বামীজি ওর জন্য গিয়ে বলতে চাইলেন, ও বলছে তুমি কেন বলবে? কিছুতেও হলো না। স্বামীজি বললেন তুমি চিন্তা করবে না, এর জন্য আমি ব্যবস্থা করব, দাঁড়াও ওকে দেখাবো। স্বামীজি তারপরে দিনই জানতেন ওর ইতিহাসটা। স্বামীজিকে দেখলেন যে ও ভাং খাবার জন্য বা অফিম খাবার জন্য একটা জায়গায় যাবে, স্বামীজি দেখলেন, ওখানে গিয়ে ওকে আটকা। আরে নরেন তুমি এখানে কি এসছো ইত্যাদি বললেন। যদি ওই ছেলেটাকে করো, আমি কালকেই বলবো স্কুলে যে কলেজে যে তুমি এরকম সব করো, তখন তা ঠিক হয়ে গেল। স্বামীজি এইরকম বন্ধুদের জন্য যা কিছু করতে রেডি ছিলেন। আরেকটা জিনিস, সাধারণত ছাত্রাবস্থায় সব ভাবে একটা হেভি লোড বার্ডেন আমাদের উপরে পড়ে গেছে, খুব কষ্ট, জীবনে খুব অসুবিধা, আর বাবা মায়েরা ওই এক্সপেকটেশন খুব রাখে কি হবে ইত্যাদি বলে।
আনন্দ থাকে না। কিন্তু স্বামীজির জীবনে আমরা দেখতে পাই প্রচন্ড আনন্দ। স্বামীজি আর বন্ধুরা গান গাইতে গাইতে কলকাতায় করতেন, অনেক কিছু পিকনিক করতেন, সব জায়গায় যেতেন, ঘুরতেন, সবকিছু করতেন। স্বামীজির এই যে প্রেজেন্স অফ মাইন্ড এর দুটো ঘটনা বলবো, তারপরে এই করবো। স্বামীজি ট্রেনে একবার যাচ্ছেন, দুজন ব্রিটিশের সামনে বসে দেখলো যে অতি সাধারণ একজন বাবাজি বসে আছে আর যা তা বলছে ইংলিশে। স্বামীজি তো না বুঝারই মতো চুপচাপ ছিলেন। অনেকক্ষণ এরকম হলে একটা স্টেশন আসে, স্টেশনে একজন স্টেশন মাস্টার ব্রিটিশার তাকে স্বামীজি ইংলিশে ক্যান ইউ গিভ মি সাম ওয়াটার, জল দরকার ছিল, জল চাইলেন। এটা দেখে এরা দুজনে লজ্জা পেয়ে গেছে, বলছে ভেরি সরি আমরা অনেক কিছু বললাম। স্বামীজি বললেন ও ডোন্ট ওয়ারি, দিস ইজ নট দি ফার্স্ট টাইম আই এম সিইং ফুলস, এই প্রথমবার না আমি মূর্খদের দেখছি বলে। আরো একটা ঘটনা বিদেশে খুব ভালো ঘটেছিল এটা। একজন খুব নিন্দুকে লোক থাকে তো এই পৃথিবীতে, একটা হোটেলে স্বামীজির সঙ্গে খাচ্ছে, সামনাসামনি বসে, টেবিল সামনাসামনি বসে খাচ্ছে। বলছে স্বামী, what is the difference between a monk and a monkey? একটা বাঁদর এবং মঙ্ক, মঙ্ক অ্যান্ড এ মঙ্কি, এর মধ্যে তফাৎ কি? স্বামীজিকে অপমান করার জন্য বললেন। স্বামীজি তো নিশ্চিন্তে খাচ্ছিলেন। দ্য উইডথ অফ দিস টেবল, এই টেবিল যতটা চওড়া ততটাই তফাৎ বলে, মানে উল্টো দিকে তুমি বাঁদর আমি মঙ্ক, এটা বুঝিয়ে দিল এক মুহূর্তে, ওকে সেই করে দিলেন। দ্য উইডথ অফ দিস টেবল বললেন স্বামী। কোনো চিন্তা করতে হলো না স্বামীজিকে, এই প্রেজেন্স অফ মাইন্ড, স্বয়ং শিব এসছেন, উনাকে এই সাধারণ জীবগুলি কি করতে পারে? কিচ্ছু করতে পারবে না। এই হলো মহাপুরুষ স্বামীজি। আমাদের মহা সৌভাগ্য যে স্বামীজির জীবনী অন্তত পড়তে পারি, স্বামীজির চিন্তা করতে পারি, স্বামীজির এই করতে পারি। এখন আমরা বুঝতে পারি না, খুব কাছে আছি, ইতিহাসের কাছে আছি বলে। ভবিষ্যতে স্বামীজির আরো মহিমা, স্বামীজি বলেছেন, if another Vivekananda was there, he would have understood what this Vivekananda has done. এটা অন্তিম দিনে বলেছেন। উনি যে কাজ করে গেছেন সেটা উনি নিজে ঠাকুরের সম্বন্ধে বলেছেন, ৫,০০০ বছরের পৃথিবীর মানুষের আধ্যাত্মিক যে অ্যাসপিরেশন সেটা ঠাকুরের শরীরের মধ্যে, সমস্ত মানব জাতির। ঠিক সেরকম স্বামীজিরও সমস্ত মানব জাতির যে কাজ, এইগুলো সব এক বছরের মধ্যে। এইদিকে মায়াবতীতে প্রবুদ্ধ ভারত পত্রিকা শুরু করছেন, এদিকে রামকৃষ্ণ মিশন শুরু করছেন, এইদিকে ও করছেন, এত কাজ। এই যে আপনারা সব শিক্ষিত, এর পিছনে স্বামীজি। নিবেদিতা স্কুল খুলবেন, নিবেদিতা বলরাম বসুর বাড়িতে গিয়ে ভাষণ দিচ্ছেন মে মাসের ১ তারিখে, এরকম সবাই এখন কেউ রেডি নেই তাদের মেয়েদের স্কুলে পাঠাতে। স্বামীজি পিছনে এসে বসলেন, পিছনে এসে বসে একজন মনমোহন কাকে পিছন থেকে বলছেন, বলে দাও, বলে তোমার মেয়েকে পাঠাবে, বলো তোমার মেয়েকে পাঠাবে বলো। স্বামীজি এই করছেন জোর করে, শেষে উনি নিরুপায় হয়ে হাত তুলে হ্যাঁ আমার মেয়েকে পাঠাবো স্কুলে বললেন। উনার মেয়ে বাল বিধবা। তখন থেকে শুরু হলো শিক্ষা। আর যে স্কুলটাকে শুরু করলেন, ওপেনিং সেরেমনি করলেন মা শারদা স্বয়ং। ওর ছোটবেলায় পড়া নিষেধ ছিল, কিভাবে পরিবর্তন এনেছেন ইনারা এই জগতে, বিশেষ করে ভারতে, আমরা ভাবতে পারি না। এইসব আমাদের ইতিহাসের সামনে আছে সবকিছু। সেই জন্য আমরা মহা ধন্য হয়েছে, আমরা ঠাকুরের মায়ের কাছে এসছে। আমি একটা মূর্ত মহেশ্বর একটা চালিয়ে দিতে পারি, ঠিক আছে?